ভাবি বাড়িতে ছিলেন না। তার 2 বছরের ছেলে আদিত্য জিদ ধরে বসালো, ও দুধ খাবে, কোন অবস্থাতেই শান্ত হচ্ছিল না। শেষমেশ আমি ওকে বুকের সাথে চেপে ধরে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এমন সময় দাদা ঘরে ঢুকলেন। আমার গায়ে কোনো চাদর ছিল না। দাদা আমাকে সেই অবস্থায় দেখে তার চোখের দৃষ্টি বদলে গেল। তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। এরপর 2.5 ঘন্টা ধরে আমার চিৎকার বেরোতে থাকল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে সবাইকে স্বাগতম। আমার নাম প্রিয়া। আমার ভাবি নিশা, কিন্তু বোনের মতোই সখী। দাদা রোহিত ও ভাবি শহরে থাকেন। আমি গ্রামে বাবা মায়ের সাথে থাকি। ভাবি আমাকে তার ছেলের জন্মদিনে 3 দিন আগে ডাকলেন। তাদের বিয়ের 5 বছর পূর্তি আর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে জাঁকজমক করে পার্টির আয়োজন ছিল। জন্মদিনের দিন সাজগোজ শেষে ভাবির বাড়ি পৌঁছাতেই দাদা আমাকে জড়িয়ে ধরলেন। ভাবির খোঁজ নিতে তিনি বললেন, আদিত্য কান্নাকাটি করছে বলে মালা তাকে দুধ খাওয়াতে ভেতরে গেছেন। পার্টি শুরু হতে তখন 1 ঘন্টা বাকি। বহুদিন পর দাদাকে দেখে ভালোই লাগছিল। পার্টি শেষে ঘরে ফেরার আগে ভাবি আমাকে আটকালেন। বললেন, সকালে মেহমানরা চলে গেলেই আমরা দুজনে বেড়াতে যাব। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমি থাকার সিদ্ধান্ত নিলাম। পরদিন সত্যিই মেহমানরা চলে গেল। ভাবির সাথে আড্ডা, হাসিখুশিতে সময় কাটল। আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হলো। 3 দিন কেটে গেছে এভাবেই। এদিকে আদিত্য ভাবিকে অস্থির করে রেখেছে। দাদা ভাবির নিজেদের জন্য সময় মিলছিল না। আমি পরামর্শ দিলাম, আদিত্য তো 2 বছরের হয়েছে, মায়ের প্রতি এতটা নির্ভরশীল। একদিন আমার কাছে রেখে আপনারা বেরিয়ে আসুন। প্রথমে আপত্তি করলেও শেষমেশ আমার হাতে সন্তান সঁপে দিলেন। সেদিন আদিত্যকে নিয়ে রান্নাবান্না, খেলাধুলা সবই করলাম। সন্ধ্যা 9টায় ভাবি ফিরে অবাক, আদিত্য এত শান্ত হয়ে আমার সাথে খেলছে। রাতে শোবার সময় আদিত্য জিদ ধরল, আমাকেই পাশে শুতে হবে। ভাবি আমার ঘরে গেলেন। আমি ভাবির বিছানায় শুলাম। হঠাৎ রাত 1টায় ঘুমের ঘোরে টের পেলাম কেউ আমার গায়ে হাত বুলাচ্ছে। ভাবলাম আদিত্যই হবে, কিন্তু স্পর্শটা অন্যরকম। উঁকি দিয়ে দেখি দাদা। তিনি তড়িঘড়ি ক্ষমা চেয়ে চলে গেলেন। পরের রাতেও একই ঘটনা। এবার তার হাত আমার সংবেদনশীল স্থানে। ভয়ে কাঁপতে কাঁপতে লাফিয়ে উঠলাম। ভাবি গভীর ঘুমে কিছু টের পেলেন না। দাদা পিছু নিলেন। আমি জর্জড। তিনি বললেন, প্রিয়া, অন্ধকারে মালা ভেবে ভুল করেছি। মুখ ফুটে কিছু বলার আগেই মাফ চেয়ে নিলেন। কিছুদিন পর আবারও বাড়ি ফেরার কথা তুলতেই ভাবি কাতর অনুরোধ করলেন, আরো কিছুদিন থাকো না। 1 মাসের কুকিং কোর্সে ভর্তি হতে চাই। আদিত্য এখন তোমার সাথে মানিয়ে নিয়েছে, নিশ্চিন্তে কোর্সটা শেষ করতে পারবো। গত 3-4 মাস ধরে এই কোর্সের জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু আদিত্যকে কারো হাতে ছাড়তে পারিনি। ভাবি অনুনয় করতে লাগলেন। এমন সময় দাদা বলে উঠলেন, আর তুমি তো মালাকে বন্ধু বলো। নিজের ভাবির জন্য আর কয়েকদিন থাকতে পারো না? তাদের জোড়াজোড়ি বাড়তে থাকায় শেষ পর্যন্ত রাজি হলাম। রাজি হতেই দাদা অফিসে চলে গেলেন। দরজা বন্ধ হতেই ভাবি জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন, তোমার সাহায্য পেলে কোর্সটা শেষ করতে পারি। মাত্র কয়েকদিনের কোর্স এটা। একদিন রান্না শিখে গেলে নিজের ব্যবসা। ভাবির উচ্ছ্বাস দেখে আমিও খুশি। একদিন দুপুরে ভাবি ক্লাসে গেছেন। আদিত্য আমার কোলে। হঠাৎ তার কান্না শুনে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম। চুলায় সেতে দুধের পাত্র চাপা দিতেই পেছন থেকে কে যেন জড়িয়ে ধরল। গলা কামড়ে দিতেই চিৎকার করে ফিরে দেখি দাদা। প্রিয়া, ভেবেছি মালা, তুমি একই রকম পোশাক পরেছ। তিনি ক্ষমা চেয়ে নিলেন। কিছুক্ষণ পর আইস প্যাক নিয়ে এলেন আমার ফোলা গলায়। আমার ভুলের শাস্তি আমাকে নিতেই হবে বলতে বলতে তার আঙ্গুলগুলো অস্বস্তিকরভাবে ঘষতে লাগল। আমি সরে দাঁড়াতেই বললাম, দাদা, আপনি তো অফিস গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? আজ কাজ কম ছিল বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় চায়ের টেবিলে দাদার প্রস্তাব, রাতের খাবারে বাইরে যাই।
ভাবি আপত্তি করতেই তিনি বললেন, মালা না গেলে প্রিয়াকে নিয়ে যাব। এতদিন ঘরবন্দি ছিল, বাইরে ঘুরে আসুক। ভাবি রাজি হলেন। শীঘ্রই দাদা আমার ঘরে এনে দিলেন এক পিস ড্রেস। মালা তোমার জন্য পাঠিয়েছে। পোশাকটা দেখেই সন্দেহ হলো, এ তো দাদার পছন্দের স্টাইল। প্রস্তুত হয়ে বেরোলাম। ভাবি মন্তব্য করলেন, বাহ, দাদার সাথে ডিনারে যেতে এত উৎসাহ। রেস্তোরাঁয় ঢুকতেই দাদা কোমর জড়ালেন। টেবিলে বারবার হাঁটু স্পর্শ করার চেষ্টা করলেন। আমি সরে যেতেই কাছে ঘেঁষতেন। তাড়াতাড়ি খেয়ে ফিরলাম। রাতে ভাবিকে বললাম, আজ দাদার সাথে আপনাদের রুমেই শোবেন। আদিত্য আমার জন্য দূরত্ব বাড়াবে না। দাদা রুক্ষ স্বরে বললেন, সাথে শোয়ার কোনো দরকার নেই বলে অন্য ঘরে চলে গেলেন। দাদার আচরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি তার স্ত্রীর প্রতি আর আগের মতো আকর্ষণ বোধ করছেন না। দাদা চলে যাওয়ার পর আমি ভাবির ঘরে গেলাম। তার মুখে একটা ভারী ভাব। আমি জিজ্ঞেস করলাম, নিশা দিদি, তোমার আর দাদার মধ্যে সব ঠিক আছে তো? দাদা তোমাকে আগের মতো ভালোবাসেন না? ভাবি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। ডেলিভারির পর থেকে আমার স্বাস্থ্য একটু ভেঙে গেছে, ওজনও বেড়েছে। তাই তোমার দাদা একটু দূরত্ব বজায় রাখছেন। আমি খুব শিগগিরই আবার ফিট হয়ে যাব। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন বিয়ে করলে না কেন? তোমার তো 25 বছর বয়স। আমি বললাম, আমার মঙ্গল দোষ আছে। বাবা মা বলেছেন, মঙ্গল দোষ আছে এমন ছেলের সঙ্গেই বিয়ে করতে হবে। উপযুক্ত জীবন সঙ্গী মেলেনি, তাই সিঙ্গেল আছি। ভাবি সতর্ক করে বললেন, তোমার মতো মেয়েকে দেখলে যে কোন পুরুষের খারাপ নজর পড়তে পারে, সাবধানে থাকবে। গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভাবি ক্লাসে গেলেন। আদিত্য আমার সাথে খেলছিল। খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ল। আমিও তার পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আদিত্য কাঁদতে শুরু করল। ভাবিকে ফোন করলাম, কিন্তু তিনি ক্লাসে থাকায় ফোন ধরলেন না। আদিত্য আমাকে মা ভেবে ভুল করছিল। তাকে চুপ করাতে দুধের বোতল দিলাম, কিন্তু সে দুধ খেতে রাজি হল না। শেষে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিলাম, আমার বুকে জড়িয়ে ধরে মায়ের মতো স্নেহ দিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি দাদা আমার সামনে দাঁড়িয়ে। কখন এসেছেন, কতক্ষণ ধরে দেখছেন, কিছুই বুঝলাম না। আদিত্যকে শান্ত করতে গিয়ে আমার কাপড় ঠিক করতে ভুলে গিয়েছিলাম। দাদার চোখে অদ্ভুত দৃষ্টি। আমি তড়িঘড়ি কাপ ঠিক করলাম, কিন্তু দাদা আমার হাত ধরে টানতে লাগলেন বিছানার দিকে। আমি ভয় পেয়ে গেলাম। দাদা বললেন, প্রিয়া, তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে? ইতিমধ্যে অনেকবার ইশারা করেছি। কাল তোমাকে সেই অবস্থায় দেখে আমার চোখ জ্বলে উঠেছিল। আজ মালা পুরোদিন বাইরে, আমাদের হাতে সময় আছে। আমি দাদার কথা থামিয়ে দিলাম, আপনি তো বিয়ে করেছেন। এভাবে এলে দিদির সাথে সম্পর্ক নষ্ট হবে না? দাদা বললেন, তুমি বেশি ভাবছ। মালা শুধু আমার স্ত্রী, কিন্তু আমি তাকে আর ভালোবাসি না। আমি তাকে কুকিং ক্লাসে পাঠাচ্ছি, কারণ আমার চাকরি চলে গেছে। সে কিছু টাকা কামিয়ে সাহায্য করবে। ওর থেকে আমার কোনো সুখ নেই। তুমি যদি রাজি হও, আমরা বিয়ে করতে পারি। আদিত্য তো তোমাকেই মা মানে। দাদা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ধাক্কা দিতে গেলাম, এমন সময় দরজা খুলে ভাবি ঘরে ঢুকলেন। তিনি আমাকে দাদার বাহুতে দেখে হতবাক। আমি তড়িঘড়ি দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরালাম। ভাবির দিকে এগিয়ে গেলাম। দাদা বললেন, মালা, প্রিয়াকে বাড়ি পাঠিয়ে দাও। আমি ফাইল নিতে এসে দেখি সে আমাকে জড়িয়ে ধরল ও ভাবি রেগে গিয়ে দাদাকে জোরে এক চড় মারলেন। নীচ! আমি সব শুনেছি। প্রিয়া যখন পানি নিতে রান্নাঘরে গিয়েছিল, তখন থেকেই ফোনে রেকর্ডিং চালু ছিল। গতকাল রাতে সে তোমার আসল চেহারা আমাকে জানিয়েছিল। তুমি তার সাথে জোর করার চেষ্টা করেছ। এখন বুঝতে পেরেছি তুমি কেন অফিসে চাকরি হারিয়েছ, এক মহিলা কর্মীর সাথে অসদাচরণ। প্রতি মাসে চাকরি বদলানোর কারণও এই। গত 5 বছর ধরে তুমি আমাকে বোকা বানিয়েছ। আমি ঘর সংসার সামলাচ্ছিলাম, আর তুমি বাইরে টাকা উড়াচ্ছিলে। প্রিয়া তোমার পাঠানো মেসেজগুলো দেখিয়েছে। ভাবি দাঁড়িয়ে বললেন,
আমি আলাদা হয়ে যাচ্ছি। আমি কেঁদে বললাম, আমার জন্যই তো তোমার জীবন ভেঙে গেছে। ভাবি জোর দিয়ে বললেন, প্রিয়া, তুমি আমার জীবন ভাঙনি, বরং সাহস দিয়েছ। আজ তুমি না থাকলে আমি কখনোই আমার স্বামীর আসল চেহারা জানতে পারতাম না। আমি তার জন্য সব করেছি, আর সে বাইরে মেয়েদের পেছনে ঘুরেছে। সে কখনোই আমার পরিশ্রমের মূল্য দেয়নি। তুমি আমার চোখ খুলে দিয়েছ। তোমার কারণেই আমি রান্নার স্বপ্ন পূরণ করেছি। এখন আমি নিজের পায়ে দাঁড়াব, আদিত্যের দেখভাল করব। ভাবি আমাকে ধন্যবাদ জানালেন। নকল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তুমি আমাকে সাহায্য করেছ। এখন নিশা শুধু একজন মা নন, নানা রকমের কেক বানিয়ে অর্ডার নিয়ে ভালো টাকা কামাচ্ছেন। তিনি নিজে ও আদিত্যের দেখভাল করছেন। একজন স্বাধীন নারী হিসেবে জীবন কাটাচ্ছেন। তাহলে বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।